সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। এই সপ্তাহে শুরুতেই মার্কেট একটা বড় পতনের মধ্য দিয়ে শুরু হলো এবং আবারও বিনিয়োগকারীদের হতাশ করলো। আজ আমরা মার্কেট নিয়ে কুইক একটি আপডেট দিচ্ছি, সাথে আলোচনা করব বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান আপনাদের তুলে ধরছি। এই সপ্তাহের শুরুতেই টু ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ তিনটি সাপোর্ট কিন্তু ব্রেক করেছে। একটি সাপোর্ট ছিল 6270 লেভেলে, এই সাপোর্টটি ব্রেক করেছে এবং একদিনে কিন্তু দুটো সাপোর্ট ব্রেক করেছিল গতকালকে। 6261 এখানে একটি সাপোর্ট ছিল, এই সাপোর্টটিকেও ব্রেক করেছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি আরও একটি সাপোর্ট 6253, এই সাপোর্টটিকেও ব্রেক করে মার্কেট অনেকটা নিচে অবস্থান করছে 6245 লেভেলে। সো আমরা এখানে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি রিসেন্ট যে রিভার্সালটি সেটার উপর বেস করে। এখন আমরা যদি এখানে যে রিভার্সালটি হয়েছিল কিছুদিন আগে, হোল রিভার্সাল থেকে যদি আমরা এই রিট্রেসমেন্ট চার্টটিকে, ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টটিকে যদি আপডেট করি, তাহলেও আমরা দেখতে পাচ্ছি মার্কেট ইন বিটুইন 61% থেকে 78%-এর একটি রিট্রেসমেন্ট সাইকেলের মধ্যে আছে। আর এখন বর্তমানে মার্কেটের যে সাপোর্ট সেটি হচ্ছে 6239, এই জোনটাতে এখন একটা সাপোর্ট আমরা লক্ষ্য করছি। আর যদি আমরা ভলিউমের দিক থেকে যদি এই যে নেগেটিভ যে প্রাইস অ্যাকশনটি হয়েছে এটাকে যদি বিবেচনা করি, আমরা দেখতে পাচ্ছি এভারেজ থেকে কিছুটা লো ভলিউম নিয়ে কিন্তু একটা হিউজ মোমেন্টাম নিয়ে মার্কেটের এই ফলটা আমরা দেখতে পাচ্ছি। মূলত মার্কেট কিন্তু চেষ্টা করেছিল 20 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজকে ব্রেকআউট করে নতুন একটি আপ ট্রেন্ড করার জন্য, কিন্তু এখানে ব্যর্থ হয়। এখানে কিন্তু দীর্ঘদিন ধরে কনসলিডেশন হয়েছিল এবং আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়তো দেবে, কিন্তু এই জায়গায় বাধাপ্রাপ্ত হয় এবং মার্কেট কিছুটা অনেকটা রিট্রেস করে গেছে। সো এখন আমরা আশা করছি মার্কেট ইন বিটুইন 6240 থেকে 6230 এই জোনে এসে মার্কেট সাপোর্ট নেবে। এখানে একটি সাপোর্ট আছে 6230, আর এখানে অলরেডি আমরা মেনশন করেছি 6239, এখানে একটি সাপোর্ট। সো আশা করছি এই সাপোর্টটিকে হয়তো মার্কেট রেসপেক্ট করবে এবং এখান থেকে হয়তো মার্কেট আবার একটা ইউ টার্ন নেবে। তবে এখানে একটি বিষয় হচ্ছে, মার্কেট কিন্তু এখন র্যান্ডম প্রাইস অ্যাকশন আমরা প্রায় সময় লক্ষ্য করছি। 80 থেকে 90% কেস আমরা দেখতে পাচ্ছি র্যান্ডম প্রাইস অ্যাকশন হচ্ছে। হঠাৎ হঠাৎ কিছু স্টক ফ্লোর থেকে উঠে আসে এবং প্রাইস অ্যাকশন করছে, কিন্তু এই যে প্রাইস অ্যাকশন এটার ধারাবাহিকতা নেই। হয়তো হাতে গোনা 2-4-10টা স্টক হয়তো ধারাবাহিক কিছুটা পারফরমেন্স থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু র্যান্ডম প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এটা কিন্তু আরো অনেক বেশি ফ্রাস্ট্রেটিং বর্তমান মার্কেটে। সো আমরা এখন ওয়াচ লিস্টে রাখতে পারি কিছু গুরুত্বপূর্ণ স্টক, যে স্টকগুলো ভালো একটা মোমেন্টামের মধ্যে আছে, ভালো ভলিউম হচ্ছে, সেই স্টকগুলো আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। এবং মার্কেট কোন পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে সেটা এখন খুবই গুরুত্বপূর্ণ, কারণ মার্কেট যদি সাপোর্ট না দেয় তাহলে ভালো পারফর্মিং স্টকগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারেকশন মুডে চলে যাচ্ছে। এখন আমরা সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটি টার্নওভার আজকে সবচেয়ে বেশি হয়েছে এবং সেকেন্ড অবস্থানে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং থার্ড অবস্থানে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর। এই সেক্টরটি লাস্ট আপডেটে আমরা যখন সেক্টর ওয়াইজ টার্নওভার দেখছিলাম, আমরা দেখছিলাম সেক্টরটি অনেকটা ডেড হয়েছিল, টার্নওভার সে অর্থে হচ্ছিল না, কিন্তু ইন্টারেস্টিংলি এই সপ্তাহে এই সেক্টরটি কিন্তু টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, এটা একটা ভালো দিক। আর জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার পজিশনে আছে টার্নওভার ওয়াইজ। এই সেক্টরের টার্নওভার অনেকটা কমে গেছে। এখন সেক্টরটি যেহেতু কারেকশন মুডে আছে, এটাকে আমরা খুব একটা নেগেটিভলি দেখছি না, আমরা ধরে নিচ্ছি যে সেক্টরটির এখন সেল প্রেশার অনেকটা কমে গেছে। সো আমরা এই সেক্টরগুলোকে নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরটির অবস্থান। এই সেক্টরটিও কিন্তু চেষ্টা করেছিল এখানে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ানোর, কিন্তু এখান থেকে রিজেকশন আমরা দেখতে পাচ্ছি। পরপর প্রায় এক সপ্তাহ ধরে রিজেকশন হয়েছে, চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়, পরবর্তীতে এখানে আবার আমরা দেখতে পাচ্ছি
আম, অনেকটা রিট্রেস করে সাপোর্ট নিয়েছে 264 লেভেলে। মূলত সেক্টরটি বেশ কিছুদিন যাবত এটি সাইডওয়ে প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে যাচ্ছে। সো সাইডওয়ে যে মুভমেন্টটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি সাপোর্ট আমরা ধরে নিচ্ছি 264.5, এটি হচ্ছে এখন বর্তমানে এই সেক্টরটির জন্য একটি কি সাপোর্ট। এই সাপোর্টটি যদি ব্রেক করে তাহলে এই সেক্টর থেকে আমরা বেরিয়ে যেতে হবে, স্টপ লস দিয়ে দিতে হবে। আর এখানে যদি সারভাইভ করে, কালকে যদি এখান থেকে আবারও ঘুরে দাঁড়ায়, তাহলে মোটামুটি এই সেক্টরটি এখান থেকে আবার সাপোর্ট নেবে এবং এখান থেকে ঘুরে দাঁড়াবে। সেক্টরের যে স্টকগুলো ভালো পারফর্ম করছে সেই স্টকগুলো আবার একটা পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরে যাবে বলে আমরা আশা করছি। সো সেক্টরটির এখন গন্তব্য হতে পারে আপ টু 280, তবে যাত্রাপথে এখানে যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 270 তে একটা ভালো রকম রেসিস্ট্যান্স ফেস করছে। এই সেক্টরটির একটি ভালো দিক হচ্ছে এই সেক্টরটির কিন্তু টার্নওভারের মধ্যে বরাবরই একটা কনসিস্টেন্সি আছে, এটা একটা ভালো দিক। যদিও আশানুরূপ এই সেক্টরের কয়েকটি স্টক থেকে আমরা অনেক বেশি হোপফুল ছিলাম যে এই স্টকগুলো ভালো পারফর্ম করবে এই সেক্টরের, কিন্তু সেই স্টকগুলো কিন্তু আশানুরূপ পারফর্ম করছে না, এটা একটা ফ্রাস্ট্রেশনের জায়গা এই সেক্টরের। কিন্তু মানি ফ্লো ওয়াইজ সেক্টরটি কিন্তু বরাবরই একটা কনসিস্টেন্সি মেনটেন করছে, এটা একটা ভালো দিক। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি টেক্সটাইল সেক্টরের অবস্থান। সেক্টরটির টার্নওভার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে এবং এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহ ধরে ট্রাই করছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে, কিন্তু এটি বারবারই কিন্তু রিজেক্ট হচ্ছে। তবে বর্তমান সময়ে যেহেতু মানি ফ্লো বৃদ্ধি পেয়েছে, এই সেক্টরটিকে আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং সেক্টরটি যদি 42.7, এখানে এই রেজিস্ট্যান্সটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন। পাশাপাশি আমরা একটা ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইন বরাবরও কিন্তু এই সেক্টরটি বর্তমানে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। সো এই ট্রেন লাইন ব্রেকআউট এবং অ্যাট দ্য সেম টাইম 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াবে যদি সেক্টরটি 43 এর উপর ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এখানে একটি ব্রেকআউট হবে, প্লাস এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর উঠে যাবে। সেক্ষেত্রে এই সেক্টরের কিছু কিছু স্টক আবারও ভালো পারফর্ম করবে বলে আমরা আশা করছি এবং মানি ফ্লো আরও বৃদ্ধি পাবে। সো এই সেক্টরটিকে আমরা চাইলে এখন আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি এবং এই সেক্টরের যে স্টকগুলোতে বর্তমানে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে সেই স্টকগুলো আমরা চাইলে আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু বরাবরই একটা ভালো পারফর্মিং সেক্টর ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু বর্তমান সময়ে আমাদেরকে অনেক বেশি হতাশ করছে। এই সেক্টরের পারফরমেন্সের মধ্যে কিন্তু এখন ধারাবাহিকতার যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ভালো রিভার্সাল এখানে হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হিউজ মুভমেন্ট ছিল উইথ ভলিউম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি এটি আবার দীর্ঘদিন ধরে কিন্তু কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে প্রায় 6-7টা উইক কিন্তু পার করে ফেলেছে, কিন্তু সেক্টরটি ঘুরে দাঁড়াতে পারছে না। সো সেক্টরটির আমরা উইকলি চার্ট দেখছি, এই কারণে উইকলি চার্টে আমরা একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট দেখতে পাচ্ছি হচ্ছে 47.8। এটি হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। 20-র নিচে নেমে গেলে সেক্টরটি কিন্তু অনেকটা আনসার্টেন হয়ে যাবে, ঘুরে দাঁড়াবে, কিন্তু কতদিনে পর এটা আবার নতুন করে রিভার্সালে যাবে সেটা কিন্তু কিছুটা আনসার্টেন হয়ে যায়। সো 20-র নিচে নেমে গেলে সেক্টরটি কিন্তু অনেকটা আনসার্টেন হয়ে যাবে এবং সেক্ষেত্রে এই সেক্টর থেকে আমরা স্টপ লস নিয়ে নেওয়াটাই বেটার হবে। এটি যদি আবার এখানে 47 কিংবা 48 এর উপর ঘুরে দাঁড়ায়, আমরা চাইলে আবার নতুন করে এন্ট্রি নিতে পারি। এবং আমরা যদি এখানে একটা ট্রেন লাইনও ড্র করি, এখনো পর্যন্ত সেক্টরটি ঠিক আছে, কিন্তু এর নিচে নেমে গেলে কিন্তু ট্রেন লাইন থেকেও ছিটকে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু এই সেক্টরটি ফার্দার আরো কারেকশনে পড়তে পারে এবং 45 পর্যন্ত চলে আসতে পারে এবং এখান থেকে কখন ইউটার্ন নেবে সেটাও কিন্তু অনেকটা আনসার্টেন হয়ে যাবে। সো কালকে যদি এখান থেকে ইউটার্ন নিয়ে নেয় তাহলে সেক্টরটি গতিশীল থাকবে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক হয়তো ভালো একটা প্রাইস অ্যাকশনও করবে। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরের অবস্থান। ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 122। এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করেনি, এটি কিন্তু ফার্দার অনেকটা নিচে নেমে যায়। সো এই সেক্টরটিও কিন্তু এখন অনেকটা আনসার্টিন এবং এই সেক্টর থেকে এখন এক্সিট নিয়ে নেওয়াটাই বেটার। এটি কিন্তু গত সপ্তাহে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, এটি তার যে সাপোর্ট সেই সাপোর্ট লাইনের মধ্যে এন্টার করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয় এবং আমরা যে বিষয়টি এখানে গুরুত্ব সহকারে দেখছি সেটি হচ্ছে অ্যাভারেজ থেকে অনেক বেশি ভলিউম নিয়ে কিন্তু এটি ডাউন হয়েছে। সো এই সেক্টরের যে স্টকগুলো একটা লং প্রাইস অ্যাকশন হয়েছে সেই স্টকগুলোতে এখন আর না থাকাটাই বেটার।
আর হচ্ছে সেক্টরটি এখানে একটি সাপোর্ট আছে, এই সাপোর্টটি যদি আবার ব্রেকডাউন করে তাহলে কিন্তু এটি ফার্দার আরো নিচে চলে যেতে পারে, এবং সেক্ষেত্রে কতটুকু নিচে যেতে পারে সেটারও একটা ধারণা আমরা দিচ্ছি। এই সাপোর্টটিকে যদি এখন বর্তমানে সাপোর্ট আছে 118 লেভেলে একটি সাপোর্ট আছে, এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট না করে তাহলে পরবর্তী সাপোর্ট হবে 111 কিংবা 12, এরপরের যে সাপোর্ট সেটা হবে 108। সো এই জোনে চলে আসতে পারে যদি এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে। সো এখানে যদি এই সাপোর্টটিকে রেসপেক্ট করে তাহলে এটি আবার একটা ইউ টার্ন নিয়ে চেষ্টা করবে এই সাপোর্টের মধ্যে এন্টার করার। এটি এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এখানে একটি সাপোর্ট ছিল 122, এখন 122 রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো কালকের দিন আমরা এই সেক্টরটিকে কিন্তু খুব ক্লোজলি অবজার্ভ করতে হবে, এটি কিন্তু ক্রিটিক্যাল একটা এরিয়া, এবং এখান থেকে যদি সার্ভাইভ করে তাহলে হয়তো এই সেক্টরের কিছু কিছু স্টক ভালো একটা প্রাইস অ্যাকশনের মধ্য দিয়ে আছে। সো ওই স্টকগুলো আরো কিছুটা পারফরমেন্স হয়তো করতে পারে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং চারটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।